শুরু থেকে আমাদের 167 ধারা পর্যন্ত যেগুলো আমরা ক্লাস করছি ইতিমধ্যে সেই বিষয়গুলো নিয়ে একটু টাচ অ্যান্ড ব্যাক করব। বিস্তারিত আলোচনা করা তো সম্ভব না, সম্ভব? এতগুলো বিষয় বিস্তারিত আলোচনা সম্ভব? শুধুমাত্র আমরা যেন একটু টাচ করতে পারি এবং মেমোরিটা যেন আমরা কি করে নিতে পারি, ঝালাই করে নিতে পারি, এবং এই অডিওটা যেন আমরা প্রায় সময় শুনতে পারি, অডিওটা যাতে আমাদের কি হয়, আমাদের রিভিশনটা সুন্দর করে হয়। একটা কথা বলে রাখি, সেটা হলো যারা নতুন এখনো জানেন না, আপনার অ্যাপসটা যদি আপ আপডেট না থাকে, আপডেট না থাকে আপনার অ্যাপসে থেকে কিন্তু কোনো অডিও প্লে হবে না, অডিও প্লে হবে না প্লে স্টোর থেকে বা আই স্টোর থেকে। আপনার এটা কিন্তু আপডেট ভার্সন রিলিজ করা হয়েছে, এটা আপনি আপডেট করে নেবেন। আমাদের যেই অ্যাপসে ঢোকার পরে দেখবেন আমাদের কোর্সসমূহ, ওইখানে ক্লিক করার পর একদম নিচের দিকে গিয়ে দেখবেন প্রথম ব্যাচের অডিও, দ্বিতীয় ব্যাচের অডিও, জানুয়ারি ফেব্রুয়ারি এভাবে ভাগ করা আছে। আপনি যেই ব্যাচেরই হন না কেন সব কিছুই আপনার জন্য উন্মুক্ত, আপনি আপনার মতো করে প্রস্তুতি নেন। আসলে বেচ বলে তো আর কিছু নাই, আপনাকে পড়তে হবে সব কিছুই, প্রস্তুতি নিতে হবে সব কিছুই। সময় খুব কম আমাদের পরীক্ষার জন্য, 2-3 বার করে রিভিশনের একটা প্রক্রিয়া রাখতে হবে, না হলে কিন্তু ভালো করা যাবে না। আমরা শুরু করতেছি। দেখেন, ফৌজদারি কার্যবিধি একটা পদ্ধতিগত আইন, এটা 1898 সালে কিন্তু এই আইনটা হয়েছে। কত সালে? 1898 সালে। আইন হিসেবে আরো আগেই হয়েছে, কিন্তু এটা স্বীকৃতি পাইছে 1898 সালে। 565টা ধারা আছে। যদি আমরা ক খ গ কেউ ধরি আলাদা করে, তারা আরো বাইরে যাবে। আবার কিছু বিষয় আপনার ডিলিট করা হয়েছে, মানে বাতিল করা হয়েছে, ওইগুলো আবার কমবে। এরকম একুরেট সংখ্যাটা আমাদের দরকার নাই, 565 পর্যন্ত সংখ্যাগত আছে, 565 আমরা ধরে রাখি। এখন আমাদের পড়তে হবে আসলে কতগুলো ধারা। বা যারা আমার বইটা নিছেন, এই বইটাতে আপনি দেখবেন যে একটা পর্যায়ে দেখবেন অনেক দূর ধারা নাই, অনেকগুলো ধারা নাই। কি জন্য নাই? এই বিষয়গুলো আপনার কোনো প্রয়োজনীয় নাই। বুঝতে পারতেছেন? এগুলো আপনার কোনো প্রয়োজনীয় নাই। যে বিষয়গুলো আমাদের পুলিশ সদস্য হিসেবে বিভাগীয় পরীক্ষার জন্য কোনোভাবেই প্রযোজ্য না, এই বিষয়গুলো আমি পড়ার বিপক্ষে। ফৌজদারি কার্যবিধি থেকে পুলিশ ডিপার্টমেন্ট সৃষ্টি হওয়ার পর থেকে অদ্যাবধি কোনো প্রশ্ন আসে নাই। তাহলে আপনার সময় কেন আসবে? যদি ওই রকম রিস্ক মনে করেন, তাহলে আপনাকে সবকিছুই পড়তে হবে, 565টা দ্বারাই পড়তে হবে। যদি এরকম আপনি রিস্ক মনে করেন, তাহলে এই যাবৎকাল যদি আসে নাই, এরকম ধারাগুলোকে আমি বাদ দিয়ে মূলত ওই বইটা লিখছি এবং আপনাদেরকে আমি এভাবেই কিন্তু পড়াই, যে এই বিষয়গুলো আমাদের কোনো দরকার নাই। আপনি যদি এই দেখেন 176 পর্যন্ত দেখেন ফৌজদারি কার্যবিধির, 176-এর পরে তেমন গুরুত্বপূর্ণ টপিক হিসেবে তেমন কিছু নাই। আপনি এরপরে গিয়ে পাবেন একেবারে 337-এ, 337, 38, 39, ওখানে পাবেন আপনি রাজসাক্ষী। এরপরে গিয়ে আপনি পাবেন 496, 97। এরপরে আপনি গিয়ে পাবেন 400, 500, এখানে 523, 24, 25 ওইখানে পাবেন। এরপরে আর ফৌজদারি কার্যবিধি তেমন কোনো বিষয় নাই। মাঝখানে একটু 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 করে আছে, যেমন হেভিয়াস কর্পাস রিট 491 আছে, তারপর গর্ভবতী নারীর মৃত্যুদণ্ড স্থগিত 382 আছে, আর তারপরে আমাদের 498, 99 এখানে কিছু আছে। হ্যাঁ, এখানে টুকটাক একটু আটটু বিষয় আছে, এইগুলো আমাদের পড়া লাগতে পারে, ওইগুলো আমরা পড়বো। তার মানে বুঝতে পারতেছেন ফৌজদারি কার্যবিধির আমরা 70% হিসাব অনুযায়ী, পার্সেন্টেজ হিসাব করলে আমরা 80% কিন্তু শেষ করে ফেলছি। 167 ধারা পর্যন্ত সংখ্যাগত দিক থেকে 80% শেষ। এই হিসাবে যারা এইগুলো মিস করছেন, তারা অ্যাপসের থেকে দেখবেন সুন্দর করে সাজানো আছে, ক্লাস 1 থেকে শুরু, মানে ক্লাস 1 ধারা এত 2, 3, 4, 5, 6 এইভাবে সাজানো আছে। পর্যায়ক্রমে এগুলো দেখে নেন। যারা পিছনে পড়ছেন, আপনার কাজ হলো আমি যদি একটা ক্লাস আপনাদেরকে রিডিং পড়াই বা আলোচনা করি, আপনি সেই সাথে পিছন থেকে আরো 4-5টা করে প্রত্যেক দিন দেখে আপনার আপডেট হয়ে নেওয়া। মনে রাখবেন, আপনার জন্য সময় কিন্তু বাড়বে না। আপনি যে সময় পরীক্ষা দিবেন, যারা 3 মাস আগে থেকে পড়তেছে তারা কিন্তু একই সময় পরীক্ষা দিবে। বুঝতে পারলাম? একই সময় পরীক্ষা দিবে। আপনি বলতে পারেন নতুন, পরীক্ষার দিন কখনো নতুনের জন্য আলাদা প্রশ্ন, এবং যারা মনে করেন যে নানা হয়ে গেছে আমার মতন 20 বছর চাকরি, তাদের জন্য আলাদা প্রশ্ন। জিনিসটা কিন্তু এরকম না। যে প্রথমবার পরীক্ষার্থী তার জন্য যে প্রশ্ন, যে 10 বার দিতেছেন পরীক্ষা তার জন্য কিন্তু একই প্রশ্ন। তাহলে আপনি নতুন, এসব বলার কোনো যৌক্তিক আছে? কোনো যুক্তি নাই। আপনাকে পড়তে হবে, আপনি পড়েন নাই আপনার ব্যর্থতা, আপনি পড়েন নাই এটা আপনার অলসতা। তাহলে আপনার উত্তরণের উপায় কি? এখনো আমি কথা দিচ্ছি, এখনো পর্যাপ্ত পরিমাণ সময় আছে আপনার কাম ব্যাক করার। বুঝতে পারছেন? কাম ব্যাক করার, কাম ব্যাক করার
অনেক সময় আছে, আপনি পারবেন। 4-1 এবং 4-2 দুইটা আমাদের তেমন প্রয়োজন নাই, 4-1টা আমাদের লাগে। কেন কেন লাগে? 4-1টা পড়লে এখানে আপনি অনেক ধরনের সংখ্যা দেখবেন, এর ভিতর আপনার গুরুত্বপূর্ণ আছে জামিনযোগ্য অপরাধ, ক্ষতে আছে দেখবেন, ওইখানে এবার জামিন অযোগ্য অপরাধের কথা বলা আছে, তারপর আপনার অভিযোগের কথা বলা আছে ছোট গতে, তারপর হচ্ছে আমলযোগ্য অপরাধের কথা বলা আছে চতে, তারপর হচ্ছে বর্গীয় যতে আছে নালিশ, তারপরে আমাদের অনুসন্ধান বা তদন্ত আছে টতে, ঠাকুরের ঠতে আছে আপনার তদন্ত, তারপরে আমল অযোগ্য বা অধর্তব্য এটা আছে ডাকাত ডতে, তারপর অপরাধ সম্পর্কে আছে মর্দান্য, তারপর আছে ততে আছে অফিসার ইনচার্জ, তারপর থানা আছে কততে, এই ধানের ধতে আছে থানা। এগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট বিষয়। আর বাকি যে বিষয়গুলো আছে এগুলো আপনি মন চাইলে পড়তেও পারেন, নাও পড়তে পারেন। তবে এই ক্ষেত্রে আপনি পড়তে পারেন পাবলিক প্রসিকিউটর, উপজেলা, হাইকোর্ট, এগুলো আছে এখানে, তেমন ইম্পর্টেন্ট না। আমাদের পুলিশ পরীক্ষার্থীদের জন্য যে বিষয়গুলো আমি বললাম এইগুলোই বেশি ইম্পর্টেন্ট। ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিল নামে একটা তফসিল আছে। কি তফসিল? দ্বিতীয় তফসিল, একটা চার্ট আর কি, চার্ট। এই চার্টটা দেখবেন ফৌজদারি কার্যবিধির যে ভাষ্য বই আছে বা ধরেন হ্যান্ডবুক, ওটার শেষের দিকে আছে এই চার্টটা। এই চার্টটা আমরা দেখে নিতে পারি যে এই চার্টটা আসলে কিভাবে, এখানে কলামগুলো দেওয়া আছে যে কোন অপরাধটার কি ধরন, পেনাল কোডের কি অপরাধটার কি ধরন, কি প্রকৃতির সাজা হয়, এটার জন্য কি পুলিশ গ্রেপ্তার করতে পারে কি না, না পারে না, তার মানে কোন কোর্টে বিচার হবে, কতদিন সাজা, এইগুলো এক নজরে সংক্ষিপ্তভাবে এই চার্টে ওঠানো আছে। এই চার্টটার নামে হচ্ছে দ্বিতীয় তফসিল। এটা মুখস্থ করার কিছু নাই, কেউ পারবেনও না, আমিও কোনোদিন পারি নাই, আমার বড় যারা আছে তারাও পারে নাই। বাংলাদেশে এমন কোনো ব্যক্তি নাই যার কাছে তফসিল মুখস্থ আছে, এটা মোটামুটি আপনি গ্যারান্টি রাখেন। শুধুমাত্র জানা দরকার যে একটা তফসিল দেখে আপনি কিভাবে বের করবেন যে এই ধারাটা আমাদের মামলা হবে নাকি জিডি করে প্রসিকিউশন দিতে হবে। তার মানে দেখবেন যে ওই ধারাটা কি আছে, ওই চার্টে কি লেখা আছে, পুলিশ গ্রেপ্তার করতে পারে, পুলিশ গ্রেপ্তার করতে পারে না, এই দুটো জিনিস খেয়াল করতে হবে। যদি গ্রেপ্তার করতে পারে লেখা আছে তাহলে আমলযোগ্য, তাহলে এটার জন্য মামলা হবে। গ্রেপ্তার করতে পারে না এটা লেখা আছে তাহলে আমলের অযোগ্য, জিডি করে তদন্ত অনুমোদন নিয়ে তদন্ত করে প্রসিকিউশন দিতে হবে। এইটা হলো প্রসিডিওর। এরপরে আমাদের 5 থেকে যদি 11 ধারা পর্যন্ত আমরা ধরি, সরি 5 না 6 থেকে 5 নাম্বারটা হলো আমাদের একটা বিষয় বলা আছে এখানে যে অন্যান্য আইন অনুযায়ী বিচারের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রয়োগ করা যাবে কিনা। হ্যাঁ, প্রয়োগ করা যাবে। এগুলো আমাদের এমসিকিউর জন্য প্রযোজ্য, তেমন ইম্পর্টেন্ট না। 6 থেকে 11 ধারা পর্যন্ত যদি আপনি খেয়াল করেন, এখানে আছে আদালতের শ্রেণী বিভাগ। আপনি বিস্তারিত পড়লে হয়তো মনে থাকবে না। আমাদের অনেক পুলিশ সদস্য আছে যারা মনে করেন আদালত সম্পর্কে তেমন খুব ভালো বেশি জ্ঞান নাই। যেমন ধরেন আপনার বাংলাদেশে বাংলাদেশে আমাদের 2 লেভেলের আদালত থাকবে, একটা কি উচ্চ আদালত, একটা নিম্ন আদালত। নিম্ন আদালতটা হচ্ছে আমাদের দায়রা জজ যে আদালত আছে এই পর্যন্ত, একদম আমাদের তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে শুরু করে জেলা দায়রা জজ পর্যন্ত হচ্ছে কি আদালত, নিম্ন আদালত। আর উচ্চ আদালত কোনটা? উচ্চ আদালত হচ্ছে বাংলাদেশের যে সুপ্রিম কোর্ট আছে এইটা হলো উচ্চ আদালত। সুপ্রিম কোর্টের আবার 2টা শাখা থাকবে, একটা হলো আপনার হাইকোর্ট বিভাগ আর একটা হচ্ছে আপিল বিভাগ। হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগ এই 2টা মিলা হয়েছে কি আমাদের সুপ্রিম কোর্ট। এই 2টা কি হলো আমাদের সুপ্রিম কোর্ট। এখন সুপ্রিম কোর্ট এবং হচ্ছে আমাদের নিম্ন আদালত ব্যতীতও কিন্তু বাংলাদেশে আইন করে কিন্তু আরো আদালত থাকতে পারে। কিরকম? বিভিন্ন নামে ট্রাইব্যুনাল থাকতে পারে, যেমন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হয়েছে না, হয়েছে কি না? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হয়েছে, এটা নিম্ন আদালত না, আবার কিন্তু সুপ্রিম কোর্টও না, এটা কিন্তু আইন করে আলাদা একটা ট্রাইব্যুনাল, এটার মর্যাদা কিন্তু আবার আরেক রকম। তো এইরকম কিন্তু আমাদের অন্যান্য আইন করেও কিন্তু আদালত থাকতে পারে। এখন সিআরপিসিতে আমাদের যে নিম্ন আদালত আছে এইগুলোর বর্ণনা দেওয়া আছে 6 থেকে আপনার 11 পর্যন্ত কিন্তু আপনি পাবেন। দেখবেন ম্যাজিস্ট্রেট কোর্ট কয় রকম থাকবে, দায়রা আদালত কয় রকম থাকবে, তাদের নিয়োগ পদ্ধতি, তারা কিভাবে নিয়োজিত হবে, সব কিছু বলা আছে। সংক্ষিপ্তভাবে যদি আপনি বুঝেন, আমাদের যারা হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট এরা হচ্ছে ডিসির আন্ডারে। কার আন্ডারে? ডিসি, মানে যাকে আমরা জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে চিনি। মূলত উনি কিন্তু 3টা দায়িত্ব পালন করেন, জেলা ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসক আর হচ্ছে জেলা কালেক্টর।
এই 3টা দায়িত্ব পালন করেন তিনি একা। এই জন্যে এই পদটার অনেক গুরুত্ব। তো ওনার আন্ডারে যারা নির্বাহী ম্যাজিস্ট্রেটরা থাকেন তারা হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট, একদম ইউনো পর্যন্ত, এডিসি পর্যন্ত সবাই। আর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যারা, এই দেখবেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ওনারা যারা আছে ওনারা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আর জেলা জজ যারা আছেন তারা যখন ফৌজদারি মামলা দেখেন তখন তাদের নাম হয় দায়রা আদালত। কি আদালত? তখন তাদের নাম হয় দায়রা আদালত। আমার কথাগুলোর সাথে কিন্তু আপনাদের রিপিট করতে হবে, বুবা লেগে থাকলে কিন্তু আপনারা হয়তো ক্লাস করে তেমন একটা মজা পাবেন না। যখন দেখবেন আমার কথার সাথে সাথে আপনারা রিপিট করতে পারতেছেন তখন আপনি বুঝবেন যে একটা ক্লাসের আপনার মজাটা আসলে কি। তাহলে 6 থেকে এই 11 পর্যন্ত আমরা আদালতে বিভিন্ন শ্রেণী বিভাগ পাবো। 12 ধারাতে গিয়ে আমাদের একটু মুখস্থ করতে হবে, সেটা হলো এখানে স্পেশাল ম্যাজিস্ট্রেট সম্পর্কে টিকা দেওয়া আছে। তো স্পেশাল ম্যাজিস্ট্রেট আবার 3 ভাগে ভাগ হয়েছে। একটা হচ্ছে স্পেশাল নির্বাহী ম্যাজিস্ট্রেট, আরেকটা হচ্ছে শুধু স্পেশাল ম্যাজিস্ট্রেট, তারপরে হলো স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এইরকম কিন্তু 3 ধরনের ম্যাজিস্ট্রেটের কথা কিন্তু এখানে আমাদের বলা আছে। তো এই যে 3 ধরনের ম্যাজিস্ট্রেট, এর ভিতরে পুলিশের ক্ষমতা দেওয়া আছে কোথায়? প্রথম দুইটা, 12-1, 12-2। 12-1 ক্ষমতা, 2 সংজ্ঞা দেওয়া আছে। যে এখানে বলা আছে যে আইন শৃঙ্খলা রক্ষার্থে আপনার যেটা আছে অপরাধীকে গ্রেপ্তার, আটক ইত্যাদি করার ক্ষেত্রে আমাদের যারা এএসপি টু আপ অফিসার আছেন, এএসপি ভালো করে শুনেন, আমাদের এএসপি টু আপ যে ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন অর্থাৎ যাদেরকে বিসিএস বলা হয়, ওনাদেরকে বিশেষ প্রয়োজনে আপনার নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োজিত করা যেতে পারে, তবে তাদের কোনো বিচারিক ক্ষমতা থাকবে না। এই 12 পরে আপনি মোটামুটি একটা ভালো গ্যাপ দিতে পারেন। ভালো গ্যাপ দিয়ে আপনি সরাসরি যদি একটু রিস্ক নিতে চান আপনি চলে যাবেন মোটামুটি 42-এ। এখন যদি বলেন স্যার একটু রিস্ক একটু কম নিতে চাই তাহলে আমাদের কি পড়া দরকার, তাহলে আপনি মনে করেন যে 22 আছে, 25 আছে, যেখানে আমাদের জাস্টিস অফ দ্য পিস এর কথা বলা আছে, এটা আমরা পড়তে পারি 22 ধারাতে। আর পদাধিকার বলে জাস্টিস অফ দ্য পিস, এটা আমরা পড়তে পারি 25 ধারাতে। এগুলো কিন্তু রচনামূলকের জন্য কোনো প্রযোজ্য না, এগুলো জাস্ট আমাদের এমসিকিউর জন্য প্রযোজ্য। আপনি যদি আরেকটু জানতে চান সেক্ষেত্রে আপনাকে পড়তে হবে, যেমন ধরেন ম্যাজিস্ট্রেটরা যে ধরনের সাজাগুলো দিতে পারে এইগুলো আমাদের একটু জানতে হবে। কিরকম? 31 পড়তে পারেন, যেমন হাইকোর্ট এবং দায়রা বিভাগ কি ধরনের দণ্ড দিতে পারেন। 32-এ পড়তে পারেন ম্যাজিস্ট্রেটগণ যে ধরনের দণ্ড আপনারা দিতে পারেন। এই 32 দ্বারা কিন্তু এই যে 25 সালে কিন্তু সংশোধন আনা হয়েছে, বিচারকদের পাওয়ার কিন্তু এখানে বাড়ানো হয়েছে। আগের চাইতে কিন্তু এখানে ক্ষমতা কিন্তু বাড়ানো হয়েছে। আগে ছিল 3 লক্ষ, এখন করছে 5 লক্ষ। 5 লক্ষ, আগে ছিল 3 বছর, এখন করছে 5 বছর। এরকম কিন্তু পর্যায়ক্রমে এখানে তৃতীয় শ্রেণী, দ্বিতীয় শ্রেণী এবং প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটদের ক্ষমতা কিন্তু বাড়ানো হয়েছে। তারপর এখানে 33, 34 এগুলো আছে, আপনি এইদিকে পড়তে পারেন জাস্ট জানার জন্য আর কি। আর তেমন এদিকে তেমন গুরুত্বপূর্ণ নাই, আপনি সরাসরি চলে যেতে পারেন 42। এই যে 42 থেকে যে আপনি ফৌজদারি কার্যবিধি পড়া শুরু করবেন, 42 থেকে আপনি মোটামুটি ধরে নিতে পারেন 42 থেকে একেবারে 117 পর্যন্ত। কত থেকে? 42 থেকে এক টানা মনে করেন 117 পর্যন্ত সবকিছুই আপনাকে ভালোভাবে পড়তে হবে। এবং খুশির সংবাদ হলো বিষয়গুলো খুবই সহজ, খুবই সহজ। আমি যদি একদম আমাকে যদি না দেখে বলতে বলেন ফৌজদারি কার্যবিধি পুরোটা একদম চোখ বন্ধ করে যদি বলতে বলেন, আমি পুরো ফৌজদারি কার্যবিধি এখানে বসে থেকে 10 মিনিটে বলে দিতে পারবো পুরোটা কোথায় কি আছে না আছে। এবং এটা যদি আপনি প্র্যাকটিস করেন না আপনি আমার মতো পারবেন। একদম সহজ। আপনি প্রথমে এটাকে ফোল্ডার ওয়াইজ ভাগ করবেন যে কোনটার ভিতর কি আছে। আপনি যদি সংবাদ, সাহায্য, সহযোগিতা এইভাবে চিন্তা করেন তাহলে আপনি 42 থেকে 45 পর্যন্ত পাবেন, তাই না? যদি আপনি গ্রেপ্তারের কথা চিন্তা করেন, গ্রেপ্তার পরবর্তী কার্যক্রম, গ্রেপ্তারকালীন আপনার যে দায়িত্ব কর্তব্য এগুলো চিন্তা করেন, তাহলে এটা আপনি মনে করেন যে 46 থেকে 53 পর্যন্ত আপনি পাবেন। এখন এটার ভিতরে কিন্তু নতুন 25 সালে কিন্তু যুক্ত হয়েছে, মনে আছে আপনাদের কি? ক খ গ গ উম, 46 ক খ গ গ উম। এই ধারাগুলো আসলে কখন ঢুকবে? 53-র পরে নাকি 46 এবং 47-এর মাঝখানে? 100% 46-এর পরে এবং 47-এর আগে এই ধারাগুলো যুক্ত হবে। কোন ধারাগুলো? 46 ক খ গ ঘ উম। মূলত হচ্ছে 46 A B C D E হওয়ার কথা বড় হাতের অক্ষর, বাট যেহেতু আমরা বাংলায় অভ্যস্ত
46 ক খ গ গ উম বলি, যদিও কিন্তু ভুল। আমি আবারও বলতেছি, ক খ গ গ উম পর্যন্ত ব্যবহার করলে এগুলো ভুল, কিন্তু এই ভুলটাই এখন সঠিক। আইনে কিন্তু এর পরিবর্তে ক কে স্বীকৃতি দেয় নাই, যে এর পরিবর্তে আপনার ক, এর পরিবর্তে তো বানান করে এও হইতে পারে, এর পরিবর্তে তো আপনার অ হইতে পারে না, যদি কেউ যুক্তি দেখায়। এই জন্য যেহেতু বাজারে প্রচলিত হয়ে গেছে আমাদের, আমাদের এ মানে আমরা ক কে ধরে নেই, তাহলে ক। এখন যদি ক কে ধরে নেন, আপনার বাচ্চারা যখন আপনি পড়াশোনা শিখাইছেন বা আপনি যখন পড়ছেন, আপনি কি ক দিয়ে পড়াশোনা করছেন না অ দিয়ে শুরু করছেন? মনে করে দেখেন তো, অতে অযোগ্যটি আসছে তেরে নাতি, বা অজু করে নামাজ পড়ো, কি পড়ছেন? এটাই তো, তাই না? অ দিয়ে শুরু করছেন, তাহলে বইয়ে কিন্তু আবার এর পরিবর্তে ক দিয়ে শুরু করছে। এখন এই যুক্তিতে আমাদের যাওয়ারই দরকার নাই, দরকার আছে সারা রাতে আপনি এটা সমাধান দিতে পারবেন? বলেন, এই লেখক বলবেন ওইটার পক্ষে, ওই লেখক বলবেন এটার পক্ষে, অমুক ইউটিউব শিক্ষক চলমান থাকবো, এবং এই নির্বোধের মতো কিছু লোক আছে যেগুলো নিয়ে আপনার তর্কও করে। দরকার নাই, আমি ক্ষমা চাই, মনে করেন আমারটা ভুল, আপনি ক্ষমা চাই চলে আসবেন। আমি আপনাদেরকে সঠিকটা বলতেছি, এখানে আপনি বাংলা অক্ষর ব্যবহারই করতে পারবেন না, কারণ ফৌজদারি কার্যবিধির বাংলা কোনো গ্যাজেটই নাই, এটা হলো আইনের কথা। এখন আমরা এখানে ক খ দিয়েই অভ্যস্ত, আমাদের খাতাও ক খ দিয়ে স্যাররা দেখে, স্যাররা মানে, এই জন্য আমরা ক খ ইউজ করি। ক্লিয়ার? অধিকাংশ লোক ক খ গর পক্ষে ক খ গ আপনি দিতে পারেন, যেহেতু আমরা ইংরেজির স্টুডেন্ট না, ইংলিশ মিডিয়াম বুঝিও না, ভাষাই বুঝি না, তো আমাদের এখানে ক খ আমরা ইউজ করতে পারি। তাহলে 46-এর পরে 46 ক খ গ গ উম, এই পাঁচটা দ্বারা যুক্ত হবে, এরপর হবে 47, 48, 49, 50, 51, 52, 53, যেভাবে এভাবে। বিনা পরোয়ানায় গ্রেপ্তার, গ্রেপ্তারের ক্ষেত্রে অনুসরণীয় পদ্ধতি, আপনার নাম ঠিকানার জন্য গ্রেপ্তার, এই ধরনের চিন্তা করেন, তাহলে এই টপিকগুলো আছে আমাদের কোথায়? 59 থেকে আমাদের কোন পর্যন্ত? সরি, 54 থেকে 59 পর্যন্ত আছে। যদি বলেন গ্রেপ্তারের পরে হাজির করা, হেফাজতে রাখা, তাদেরকে ছেড়ে দেওয়া, এই সংক্রান্ত বিষয় কোথায় বলা আছে? 60 থেকে 63 পর্যন্ত বলা আছে। ম্যাজিস্ট্রেট কর্তৃক এই বিষয়গুলো গ্রেপ্তার বা গ্রেপ্তারের আদেশ 64, 65, ইচ্ছা করলে দুটো দ্বারা বাদ দিতে পারেন, লাগে না তেমন। গ্রেপ্তারের পরে যদি কেউ পালায়া যায়, তাকে অনুসরণ করা যাবে কিনা, 66, 67-তে এটা বলা আছে। গ্রেপ্তারকালীন যদি কেউ অনিয়ম করে, তাকে পানিশমেন্টের আওতায় আনা যাবে কিনা, 67 কতে বলা আছে। সমন 68 থেকে 74 ধারায় বলা আছে। আরেকটা জায়গায় কিন্তু বলা আছে সমন নিয়ে, কোথায়? 93 ক এবং 93 গ, গরুর গ। পরে গ্রেপ্তারি পরোয়ানা 75 থেকে 86 আরেক জায়গায় বলা আছে, কোথায়? 93 খ, 93 গ গেল। এরপরে আসে আমাদের হুলিয়া। হুলিয়া কি? হুলিয়া একটা আইনগত ওয়ার্নিং বা নোটিশ, এটা আছে আমাদের 87 ধারায়। এরপরে আছে আমাদের কি নিয়ে? ক্রোক 88, 89। এবার একটু মনোযোগ দিয়ে আপনাদেরকে, একটু দূরের ধারা 339 1-এর খ, এখানে আমাদের একটু পরিবর্তন আছে। 339 খতে এখানে, সরি, খ এর এক, আমি ভুল বলছি, 339 খ এর এক, এখানে একটু পরিবর্তন আনছে। যেমন যারা পুরাতন স্টুডেন্ট তারা জানেন যে আগে গ্রেপ্তারি পরোয়ানা হবে, তারপর হুলিয়া, তারপর ক্রোকি পরোয়ানা, এরপরে গিয়ে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার নিয়ম, এবং দুইটাতে। এটা ছিল আমাদের আগের নিয়ম। কখনকার নিয়ম? 25 সালের আগের নিয়ম পর্যন্ত, তাই না? গেজেট হওয়ার আগ পর্যন্ত। তো বর্তমানে নতুন কি নিয়মটা করছে জানা রাখলে সুবিধা হবে আপনাদের। নতুন যে নিয়মটা করছে, এটা হলো একজন আসামির নামে গ্রেপ্তারি পরোয়ানা বা গ্রেপ্তার করা যাচ্ছে না এরকম কিছু যদি থাকে, তাকে পাওয়া যায় যাচ্ছে না। এখন আদালত যদি কোনো কারণে মনে করে, আমি আবার বলতেছি খেয়াল করেন, আদালত যদি কোনো কারণে মনে করে হুলিয়া বা ক্রোক না দিয়ে সরাসরি পত্রিকায় বিজ্ঞাপন দিবে, আদালত যদি মনে করে দিতে পারে। আদালত যদি মনে করে আচ্ছা ওরে হুলিয়াও দাও ক্রুকও দাও, দেখি আসে কিনা, নো প্রবলেম। বুঝছেন তো? একান্ত ভাবে আদালতের ইচ্ছার উপর এখানে
নতুন সংশোধন করে দিছে। তো আগে ছিল 2টা পত্রিকার কথা, এখন কয়টা করছে? 3টা নাকি? বাড়াইছে না কমাইছে? কমাইছে। কয়টা করছে? একটা। কয়টা করছে? একটা। বুঝতে পারতেছেন কয়টা করছে? এখন এখন করছে একটা। ওকে, তাহলে এইটা ছিল এই হুলিয়া এবং ক্রোকের সাথে ম্যাচিংয়েবল যে বিষয়টা, এটা একটু আপনাদেরকে বুঝাই দিলাম যে পিছন থেকে নিয়ে আসা। তাহলে আমাদের ক্রোকের ক্ষেত্রে আছে 88 এবং 89, এই দুটো দ্বারা 88 এবং 89। ক্রোকের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট বিষয় হলো, যদি ভুল করে কোনো সম্পত্তি ক্রোক হয় তা ফিরিয়ে আনার পদ্ধতি আলোচনা করুন। দেখেন তো অধিকাংশ লোকেরই মাথা ঘুরতেছে, এটা কেমন প্রশ্ন, তাই না? কেমন প্রশ্ন না? আরে ভাই আছে তো, ওই কোর্টে আবেদন করতে হয়, ওই কোর্ট সাক্ষ্য গ্রহণ করবে, মানতে পারে নাও মানতে পারে, আপনি আবার সেই আদেশের বিরুদ্ধে মামলাও করতে পারবেন। বুঝছেন? এই ধরনের নিয়ম এক এক বছরের ভিতর আপনার মামলা করার বিধান আছে, সবকিছু কিন্তু আছে। আপনি যদি 88 ধারাটা খুব ভালো করে পড়েন তাহলে বুঝবেন। আমরা সাধারণত গাইড বইতে বা অন্য কোনো জায়গাতে আমরা 88-5 পর্যন্ত পড়ি। এরপরে 6 আছে, 6-এর আবার দেখবেন ক খ গ ঘ উম আছে, তারপরে দেখবেন আপনার এই 7 আছে। এইগুলো কিন্তু আমরা পড়ি না। এই যে ভুল করা হইলে বা কারো যদি কোনো আপত্তি থাকে এইগুলো জানানোর, দাবি করার, এগুলো সেখানে। আমার সম্পত্তি মনে করে আমার ভাইয়ের সম্পত্তি ক্রুক করে নিয়ে গেলে আমার ভাইকে ছেড়ে দিবে? বলেন। আমার ভাইয়ের নামে তো কোনো মামলা নাই। আমার ভাই মনে করেন মারা গেছে, আমার ভাই তারা ছেড়ে দিবে? তারা মামলা করবে। এটাই স্বাভাবিক। এইগুলো এখানে বলা আছে যে ভুল করেও যদি কারো সম্পত্তি ক্রুক হয় সেই ক্ষেত্রে এগুলো ফিরিয়ে আনার পদ্ধতি এখানে বলা আছে। এরপর আমরা 90 ধারার দিকে যদি খেয়াল করি, 90, 91, 92, 90, 91, 92, 93, এই ধারাগুলো যদি আমরা খেয়াল করি, এইখানে আমরা দেখব যে আদালত কখন সমন দিবেন একজনের বিরুদ্ধে, কখন কারো নামে ওয়ারেন্ট দিবেন, এইগুলোর কথা বলা আছে। সমন যদি কেউ অমান্য করে গ্রেফতারি পরোয়ানা দিবেন, এগুলো এখানে বলা আছে। এখানে আরো একটা কথা বলা আছে 91 ধারাতে, যে একজন মানুষের কাছ থেকে অঙ্গীকার নিতে পারে আদালত যে সে আজকে উপস্থিত আছে, পরবর্তী তারিখেও সে উপস্থিত থাকবে, 91 ধারায় বলা আছে। এখন যদি কথা দিয়ে কথা রাখুনি, ওই আসিফের গানের মতো হয়, এখন সজনে যদি কথা না রাখে তাহলে তাকে কি করতে হবে? ধরে নিয়ে আসতে হবে, তাই না? এই ধরে নিয়ে আসার জন্য ওয়ারেন্ট দিতে হবে। এই কথাটা আবার 92 কিন্তু বলা আছে। তো এই যে বিষয়গুলো, এইগুলো কিন্তু আপনার বাস্তবতার সাথে কল্পনা করে নিজেকে একটা জায়গায় আপনার দাঁড় করায় আপনার কিন্তু সেগুলোকে ফিল করতে হবে। যদি এই জায়গাটায় আপনি ফিল আপনি না করতে পারেন আইনটাকে, তাহলে কিন্তু আপনার পক্ষে আইন শেখা সম্ভব না। আপনাকে হয় ফিল করতে হবে ওসি হিসাবে, আপনাকে ফিল করতে হবে একজন তদন্তকারী কর্মকর্তা হিসেবে, পুলিশ হিসেবে, এইরকম ফিল কিন্তু আপনার ভিতরে আনতে হবে। এই যে সমন এবং গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আমরা আলোচনা করলাম, যদি ফৌজদারি কার্যবিধির অন্য কোনো জায়গাতে সমন বা গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে কোনো আলোচনা করা লাগে, ওইখানে কি সমনের বা গ্রেপ্তারি পরোয়ানার পদ্ধতিগুলো আবার আলোচনা করতে হবে? না। 93 ধারায় বলে দিছে যে ফৌজদারি কার্যবিধির যত জায়গায় গ্রেপ্তারি পরোয়ানা তামিল করা লাগে, আমাদের 75 থেকে 86 মোতাবেক তামিল করা লাগবে। যত জায়গায় সমন দেওয়ার জন্য বলবে, 68 থেকে 76-এর যে প্রসিডিওর আছে, 76 না সরি 74, এইগুলো ফলো করে কি করতে হবে? সমন দিতে হবে, জারি করতে হবে, চূড়ান্ত প্রমাণ সবকিছু এখানে বলা আছে। এটা আমাদের 93-তে বলা আছে। এরপর 93 ক খ গ, যেটা আমাদেরকে অলরেডি বলে ফেলছি না, 93 ক খ গ, এই তিনটা কিন্তু আমাদের বলা শেষ। এরপরে আমরা যদি ধারা 94 দিকে খেয়াল করি, এখানে দলিলপত্র বা জিনিসপত্র যে আছে, দলিলপত্র বা কোন গুরুত্বপূর্ণ জিনিসপত্র, এইগুলো ওসি সাহেব কিন্তু চাইতে পারেন তার সামনে হাজির করার জন্য, এটা একটা ওসির ক্ষমতা। এখন পুষানো, এখন কি সব ক্ষেত্রে তিনি পারবেন? না। ব্যাংকার্স বা ডাক বিভাগ রিলেটেড যে বিষয়গুলো আছে এগুলোর ক্ষেত্রে তিনি এই ক্ষমতা প্রয়োগ করতে পারেন না। 95-তে বলতেছে যদি দরকার হয়, এরকম ওইগুলো খুবই দরকার ন্যায় বিচারের স্বার্থে, তখন কি? তখন এই ক্ষেত্রে যারা ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল যারা আছেন, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, দায়রা আদালত, হাইকোর্ট, ওনারা আবার এগুলোর জন্য অর্ডার দিতে পারেন যে অমুকের কাছে এটা
দেওয়া হোক, নির্দেশ দিতে পারেন। এই নির্দেশ যদি তিনি মনে করেন যে না একটু কমতি, তিনি আবার কি করবেন, যে যাও, তুমি কি ওইখানে সার্চ করে এগুলো নিয়ে আসো, তাকে আদেশ দিতে পারবেন। 95(2)তে এই কথা বলা আছে। 96 যে ধারাটা আছে, এই 96 ধারাটা হইলো আদালত কখন গ্রেপ্তারি পরোয়ানা দিবেন, সাধারণভাবে এই কথাটা এখানে নির্দেশ দেওয়া আছে যে 94 95 ধারায় যে নোটিশের কথা বলা আছে, এগুলো যদি ব্যর্থ হয় তো সাধারণভাবে কি করা হবে, এই ক্ষেত্রে তল্লাশি পরোয়ানা দেওয়া হবে, তল্লাশি পরোয়ানা। একইভাবে যদি একটা তল্লাশি করলে ভালো কিছু পাওয়ার আশা থাকে, সেক্ষেত্রে তল্লাশির আদেশ দিতে পারে আদালত। কোন উদ্দেশ্য পরিচালিত, সেক্ষেত্রে তল্লাশির একটা আদেশ দিতে পারে। এখন সব ধরনের আদালত কি এই ধরনের আদেশ দিতে পারবে? মনে করেন ডাক বিভাগ, পরে আপনার যে ব্যাংকিং বিষয়, এগুলোর ক্ষেত্রে যদি আপনার এখন তল্লাশি পরোয়ানা দেওয়া লাগে, একমাত্র যারা বিচারিক ক্ষেত্রে জেলা পর্যায়ে যারা শীর্ষ, তারাই কেবল এই অর্ডারগুলো দিতে পারবেন। জেলা ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তারপর আমাদের যে দায়রা আদালত আছে, তারা মূলত এই অর্ডারগুলো দিতে পারেন। এছাড়া কিন্তু অন্য যে তাদের অধস্তন যারা আছে, তারা কিন্তু এই সেন্সিটিভ জায়গায় জন্য ওয়ারেন্ট ইস্যু করতে পারেন না। 97 ধারা বলা আছে ওয়ারেন্ট নিয়ন্ত্রণের ক্ষমতা। এখানে নিয়ন্ত্রণের ক্ষমতাটা, এটা হচ্ছে যে আদালতের একটা ঐচ্ছিক বিষয়। আদালত যদি মনে করেন ওয়ারেন্টের গায়ে তিনি স্থানকে ইন্ডিকেট করে দিবেন, তাহলে আপনার ক্ষমতা আছে আদালতের নির্দেশের বাইরে যাওয়ার? বলেন, আপনাদের কোনো ক্ষমতা আছে? আদালত যদি বলে দেয় যে আপনি জাহাঙ্গীর আলমের বেডরুম আপনি তল্লাশি করবেন, তাহলে কি আপনি ওইটা নিয়ে এসে আপনি কি আমার ফার্ম হাউসে গিয়ে তল্লাশি করতে পারেন যদি এরকম কিছু লেখা থাকে? পারেন না। এটাই বলছে 97, যে নিয়ন্ত্রণ করতে, এটা যে করবেই জিনিসটা এরকম না। আদালত যদি মনে করে নিয়ন্ত্রণ করে দিবে, এটা করে দিতে পারে। নাহলে তো এক ওয়ারেন্ট পায়া মনে করেন আমার বাড়ি ঘর টর যা আছে যত জায়গায় আছে সব কিছু তল্লাশি করা শুরু করবে অনেকে। এরকম দেখা গেছে যে অনেকে যারা এই আইনগুলো জানে, তারা কিন্তু তখন এগুলো প্রতিরোধ করে বা কাউন্টার দেয়। তখন আদালত বলে দেয় শুধু এই জায়গাটাই আপনি তল্লাশি করবেন। যদি আদালত মনে করে, তাহলে আদালত এরকম সীমিত করে দিতেও পারেন। 98 ধারা চোরাই মাল, জাল দলিল ইত্যাদির জন্য আমাদের যেই তল্লাশি যে বিষয়টা আছে, তল্লাশি পরোয়ানা, এটা দিতে পারে কি? আদালত। এই আদালত দিলে আপনার এখানে পুলিশ কনস্টেবলের উপরে অর্থাৎ এএসআই টু আপ যে কোনো অফিসার তল্লাশি করতে পারেন। তারপরে আমাদের এই যেটা আছে যে 99, 98 পরে 99, যে আমরা যদি কোথাও গিয়ে তল্লাশি করে গিয়ে ওখানে জিনিসগুলো পাই, তখন কি হবে? তো দেখা গেছে যে যে আদালত থেকে ইস্যু করা হয়েছে, সেই আদালতের স্থানীয় সীমার বাইরে গিয়ে যদি মনে করেন আপনার তল্লাশি করতে গিয়ে যদি উদ্ধার হয়, সেক্ষেত্রে এখন নিকটবর্তী যে আদালত ওখানে নিয়ে যেতে হবে। তারা আবার সংশ্লিষ্ট আদালতে নিয়ে যাওয়ার জন্য আদেশ দিবেন বা ব্যবস্থা গ্রহণ করবেন। তারপর হচ্ছে আমাদের 99 সংবাদপত্র, দলিল, গ্রন্থ ইত্যাদি, এগুলোর জন্য আপনার সরকার এগুলোকে বাজেয়াপ্ত করতে পারে গেজেট করে। তারপরে এগুলো আপনার জব্দ করার জন্য তল্লাশি পরোয়ানাও দিতে পারেন। এটা 99 কতে কিন্তু বলা আছে। তো এই ধরনের যখন অর্ডারটা দেওয়া হবে, তখন কিন্তু সরকার তার আগে প্রজ্ঞাপন করে দিবেন। প্রজ্ঞাপন না, স্বপ্নের প্রজ্ঞাপন পাইছেন না সবাই? পে স্কেল প্রজ্ঞাপন পাইছেন? মর্গবাতেও তো পাইছেন নাকি? পাইছেন না? তো 99 কটা বুঝছেন তো? সংবাদপত্র, গেজেট টেজেট এগুলো আছে, এগুলো আগে নিষিদ্ধ কে করবে? আগে নিষিদ্ধ করবে সরকার। সরকার যদি নিষিদ্ধ করে, ওয়ারেন্ট কে দিবে? সরকার নাকি? সার্চ করার জন্য ওয়ারেন্ট কে দিবে? সরকার না। সার্চ করার জন্য যদি প্রয়োজন হয় তাহলে দিবে আদালত। এখন আবার কিন্তু সাব ইন্সপেক্টরের নিচে কেউ এই ওয়ারেন্ট কার্যকর করতে পারবেন না। এটাই হলো 99 এরপর হইলো আমাদের দেখবেন 99 খ, গ, ঘ, ঘ, উম, চ, ছ, এগুলো আছে। এগুলো কি আপনারা পড়বেন কিনা? এইগুলো দেখবেন না, আমি আমার যে বইতে দিছি না। কোনো দরকারই নাই, কোনো দরকারই নাই। আপনি শিরোনামও পড়ার দরকার নাই, বিলিভ ইট, কোনো দরকার নাই এগুলো আপনাদের। তারপরে হলো আমাদের 100 ধারা আপনাকে পড়তে হবে। বেআইনিভাবে যদি কোনো ব্যক্তিকে আটক করা হয়েছে, ওই ব্যক্তিকে উদ্ধারের জন্য তল্লাশি 100% দরকার আছে। আমি আবার বলতেছি 96, 97, 98, 99, 100, এই সংবাদগুলো হচ্ছে যখন ম্যাজিস্ট্রেটের কাছে যাবে তখন। তো এই ক্ষেত্রে আমাদের
100 ধারায় যখন ওয়ারেন্ট দিবে আদালত, তখন ওই ওয়ারেন্ট নিয়ে গিয়ে একজন আটক ব্যক্তি যে বেআইনিভাবে আটক আছে তাকে উদ্ধার করতে হবে, তারপর আদালতের সামনে হাজির করতে হবে, আদালত পরবর্তীতে ভিকটিমের ব্যবস্থা নেবেন। 101 আমাদের তেমন গুরুত্ব নাই, এখানে বলছি জাস্ট একটা ক্ষমতা, যে আমাদের গ্রেপ্তারি পরোয়ানার ক্ষেত্রে যে ধরনের ক্ষমতাগুলো আছে, তল্লাশি পরোয়ানার ক্ষেত্রে ওই ক্ষমতাগুলো প্রয়োগ করা যাবে। 102 এবং 3, ভাই বিশ্বাস করেন এতক্ষণ যা আলোচনা করছি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারা 102 এবং 103। যদি ফৌজদারি কার্যবিধি থেকে আপনাকে বাইছা বাইছা 20টা ধারা পড়তে হয়, এর ভিতরে 102 এবং 103 থাকবে, বুঝছেন? এর ভিতরে 165 166 থাকবে, এর ভিতর 154 155 থাকবে। বুঝাতে পারছি আপনাদেরকে কি বলছি? যে মনে করেন যে আল্লাহর ফেরেশতা এসে বলতেছে যে 20টা ধারা আমি চয়েস করছি, এখান থেকে তোমাদের প্রশ্ন করা হবে, হে বান্দা তুমি বলো তো 20টা ধারা কি কি হইতে পারে। তখন এই যে 6টা ধারা বললাম, এরকম আরো আসবে 172 73 74 75 76, এই ধারাগুলোও আসবে, বুঝছেন? এগুলো হচ্ছে একদম অত্যাবশ্যকীয় ধারা, এগুলো আপনার লাগবেই, আপনি কোনোভাবেই আপনি এগুলো বাদ দিতে পারবেন না। এরকম দুইটা ধারা হলো 102 এবং 103। 102 এর বক্তব্য হলো যেখানে তল্লাশি আপনার করতে হবে, এই তল্লাশির ক্ষেত্রে মৌলিক যে পদ্ধতিটা আছে, মৌলিক পদ্ধতি হলো ওখানকার অনুমতির বিষয়, তাদের অনুমতি নিয়ে প্রবেশ করা, তল্লাশি করা, এবং হচ্ছে যে অনুমতি না পাওয়া গেলেও এখানে কিন্তু ফোর্স করে আপনি ভেঙেও কিন্তু প্রবেশ করতে পারবেন। তারপর যদি মনে হয় যে কারো বডিতে লুকায় রাখছে, আপনি তল্লাশি করতে পারবেন, 102 এই ক্ষমতা দেওয়া আছে। 103-এর যে বিষয়টা 102-এর চেয়েও আরো বেশি ইম্পর্টেন্ট। কিরকম? সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি করার জন্য এখানে বলা আছে, এখানে সাক্ষীদের উপস্থিতি, সাক্ষীদের দেখার সুযোগ দেওয়া, সাক্ষীদের উপস্থিতিতে একটা তালিকা তৈরি করা, যে তালিকার নাম হচ্ছে আমাদের জব্দ তালিকা, ওই তালিকা প্রস্তুতের বিষয়ে 103-এ বলা আছে। এখানে যেখানে তল্লাশি করা হচ্ছে ওইখানকার যে ভারপ্রাপ্ত ব্যক্তি আছে, সেই ব্যক্তি যদি চায়, তাকে আপনার এক্ষেত্রে কি করতে পারে, আমাদের 1 কপি দিয়ে আসতে হবে। এরপরে 3 4 আপনি পড়তেও পারেন, নাও পড়তে পারেন, সরি 4 5, কারেকশন প্লিজ। 104 105 এগুলো ম্যাজিস্ট্রেট কর্তৃক যে আমাদের এই তল্লাশি আছে, এই ম্যাজিস্ট্রেট কর্তৃক তল্লাশি। 4 5 এগুলো আমাদের দরকার নাই। আর 4-এ যেমন দলিলপত্র জিনিসপত্র এগুলো আটক রাখার ক্ষমতা ম্যাজিস্ট্রেটের, 5-এ বলা আছে ম্যাজিস্ট্রেট তল্লাশির আদেশ দিতে পারেন, এগুলো আর কি তেমন ক্ষমতার কথা বলা হয়েছে, আমাদের লাগে না। 106 থেকে 117 এবং প্লাস 20ও ধরতে পারেন, এখানে আমাদের মুচলেকা নিয়ে আলোচনা করা আছে। কি কি? মুচলেকা। এই ক্ষেত্রে মুচলেকার যদি প্রকারভেদটা আমরা দেখি, 6-7-এ বলা আছে শান্তি রক্ষা, 8-9-10-এ বলা আছে সদাচরণের মুচলেকা। এরপর আছে প্রসিডিওর পদ্ধতি, 11 থেকে আপনার ধরেন আমাদের 11 থেকে আমাদের প্রসিডিওর আছে কত থেকে 120 পর্যন্ত মূলত আমাদের এখানে আছে। 111 তো বাতিল, তো আপনার ধরেন 112 থেকে আপনার 120 পর্যন্ত এখানে বিভিন্ন ধরনের প্রসিডিওরের কথা বলা আছে, যে এই আদেশ কিভাবে দিতে হবে, কিভাবে জানাতে হবে, তারপর তারা এসে কি করবে, অমান্য করলে কি করবে, কি ধরনের পানিশমেন্ট, প্রয়োজনে আটক রেখে হলেও তার কাছ থেকে মুচলেকা নিতে হবে, সমস্ত কিছু প্রসিডিওর 112 থেকে 120 পর্যন্ত বলা আছে। এই সংক্রান্ত আমাদের ভিডিও ক্লাসও আছে, বিস্তারিত জুম ক্লাসও কিন্তু আছে, সুন্দর করে আপনাদের এখানে কিন্তু সাজানো আছে। এখানে অনেক লোক আছেন, তারপরে বলে দেই, যারা অডিও প্লে হয় না, আপনি অবশ্যই কিন্তু প্লে স্টোরে ঢুকে গিয়ে আপনার অ্যাপসটা আপডেট দিবেন। কি দিবেন? কি ডেট? আপডেট, বুঝছেন? আপডেট কিন্তু দিবেন, ডেট দিবেন। হ্যাঁ, আপডেট না দিলে কিন্তু অডিও প্লে হবে না, এটা একটা রিলিজ বের হয়েছে আর কি অ্যাপসের। আচ্ছা, এরপরে ইম্পর্টেন্ট ওই 20টার ভিতর 3টা ধারা দেখেন কোনটা কোনটা। 127 128 129, 127 29 বাদ দেন, 127 এবং 128। ওসি সাহেব বা ম্যাজিস্ট্রেট আপনার ছত্রভঙ্গের জন্য আদেশ দিতে পারেন। কোন ধরনের সমাবেশ? বেআইনি সমাবেশ। একটু কারেকশন করবেন। কি কারেকশন? শুধু বেআইনি সমাবেশ না, যদি কোনো কারণে মনে হয় 5-এর অধিক কোনো ব্যক্তি, 5 বা তার অধিক কোনো ব্যক্তির বৈধ সমাবেশকেও ছত্রভঙ্গ করা দরকার, সেটার আদেশও 127। যারা জানতেন শুধুমাত্র বেআইনি, তা না, শুধুমাত্র বেআইনি সমাবেশের সাথেও আপনার অন্য সমাবেশও তারা ছত্রভঙ্গ করার জন্য আদেশ দিতে পারেন। 128 আদেশে কাজ হচ্ছে না, মনে করেন বল প্রয়োগ ডাইরেক্ট। 128 বল প্রয়োগের ভিতরে অনেক কিছু থাকবে, একেবারে যত ধরনের ফোর্স আপনারা করতে পারেন, ঠেলা ধাক্কা,
তারপর অস্ত্রের ব্যবহার, শটগান, গ্যাস গান, যত কিছুই বলেন সবকিছু 128, গ্রেপ্তার টেপ্তার যা আছে 128-এ, যা পাবলিকের সহায়তা সব 128। সবকিছু প্রয়োগ করার পর আপনি ব্যর্থ হইতেছেন, এবার সামরিক বাহিনী ডাকতে হবে, এটা কোথায় আছে? 129-এ। সামরিক বাহিনী যেভাবে আইসা কাজ করবে এটা 130, 131-এ বলা আছে। এখন 132 ক থেকে 148 পর্যন্ত, আমি আবারও বলতেছি ভালো করে শোনেন, 132 ক থেকে 148 ধারা পর্যন্ত যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো কঠিন মনে হলে আপনি এটা বাদ দেন, আপনার মাথা এটা নষ্ট হয়ে যাবে এই জায়গায় আইসা, একটু কঠিন, আমার নিজেরও মাথা নষ্ট হয়। 132 ক থেকে 148 পর্যন্ত যদি মনে করেন প্রাথমিক অবস্থায় আপনি পড়বেন না, আপনি প্রাথমিক অবস্থায় এই ধারাগুলো অফ রাখেন, যেটা বলতেছি পড়ার দরকার নাই। যখন আপনার কাছে মনে হবে যে না অন্য সহজ বিষয়গুলো শেষ, আমার প্রস্তুতিটা আমি সন্তুষ্ট না, আমি আরেকটু পড়তে চাই, তখন আপনি আবার এদিকে ব্যাক করে আসেন। কি জন্য বললাম, এই পর্যন্ত পড়ে আইসা এই নিয়ে এসে দেখবেন একটা খটকা লাগিয়ে দিতেছে, বিশেষ করে 133 থেকে 143 পর্যন্ত মাথাটা আইলে যাওয়ার মতো অবস্থা। সঠিক কিনা? তাই না? যে কিছুই বুঝলাম না, হিবি জিবি কি পড়তেছে, ডিস্টার্ব করতেছে, উপদ্রব, গণ উপদ্রব করতেছে, আপনি কিভাবে তার বিরুদ্ধে আইনগত প্রতিকার পাইতে পারেন ব্যবস্থা 133 থেকে 143-এ বলা আছে। যখন একজন ব্যক্তির সাথে আরেকজন ব্যক্তির আপনার বিরোধ দেখা দিল, বা জনসাধারণের সাথে রাষ্ট্রের কোনো বিরোধ দেখা দিল, যে এখানে গুরুতর কোনো কিছু ঘটতে পারে, তখন এখানে তাৎক্ষণিক একটা ইনস্ট্যান্ট অর্ডার, জরুরি আদেশ জারি করতে হবে, 144 দ্বারা আপনি পড়তে পারেন। কঠিন লাগে বাদ দেন, পড়েন না। জায়গা জমি আছে, সীমানা থাকলে একটা বিরোধ লাগবেই, স্বাভাবিক বিষয়। এই বিরোধকে কিভাবে নিরসন করা যায় এটার জন্য ব্যবস্থা 145 থেকে 148। বাদও দিতে পারেন, ইচ্ছা করলে যেভাবে বলছি এইভাবে আপনি পড়তে পারেন, কয়েকবার পড়েন রিভিশন। শুনেন, যুদ্ধের ময়দানে যেহেতু নামছেন, আপনার গায়ে গুলি লাগতে পারে, আপনি মরতে পারেন, এত চিন্তা করলে লাভ হইব না, যুদ্ধে জিততে হইব নাকি? টার্গেট কি? যুদ্ধে জয়লাভ করতে হবে, কিন্তু পাস তো করবে 300 জন, তা আমাদেরও তো পরীক্ষার্থী কতজন? 30,000। র্যাঙ্ক লাগে কয়জনের? 400, 450। এএসআই বা নায়ক, নায়ক থেকে এএসআই, কনস্টেবল নায়ক থেকে এএসআই, এএসআই থেকে এসআই 250, 200। আমি স্বাভাবিক পদোন্নতির কথা বলতেছি, জনবলের পদোন্নতি না। এরকমটাই তো নাকি? তাহলে দেখেন, এই টার্গেটটা ফিল আপ করতে গিয়ে আমাদের প্রচুর পরিশ্রম করতে হবে। অতএব প্রথম দিকে বাদ দিলেও পরে এক সময় এসে আপনার পড়তে হবে। পদ্ধতি হলো সহজ বিষয়গুলো ক্যাপচার করে নেন, এরপর আপনি নিজের জন্য আপনি কঠিনগুলো পড়তে চাইবেন, আর এখানে এসে আটকে গেলে আপনার আর পড়তে মন চাইবো না। এই জন্য আমি বলতেছি যে দিক থেকে বাদ দিয়ে আপনি প্রয়োজনে 149 থেকে 153 পর্যন্ত পড়েন। আপনার পুলিশের প্রতিরোধমূলক ব্যবস্থা অনেক সুন্দর, প্রতিরোধ মানে যেগুলো অপরাধ অনুষ্ঠিত হওয়ার আগে গ্রহণ করতে হয়। 100 অপরাধ অনুষ্ঠিত হয়ে গেল, এরপরে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। 154-তে বলা আছে আমলযোগ্য অপরাধ হলে কি ব্যবস্থা নিতে হবে। 155-তে বলা আছে আমলের অযোগ্য অপরাধ অনুষ্ঠিত হলে কি ব্যবস্থা নিতে হবে। তদন্ত কিভাবে করতে হবে 156-তে বলা আছে। আমলযোগ্য অপরাধের সন্দেহ দেখা দিলে তখন যে ব্যবস্থা নিতে হবে এটা বলা আছে আমাদের 157, 158, 159। যিনি মামলা তদন্তকারী কর্মকর্তা, তিনি ঘটনা সম্পর্কে অবগত আছে এমন ব্যক্তিদেরকে তিনি ডাকতে পারেন পত্রের মাধ্যমে, একটা ক্ষমতা 160 দ্বারাই এটা বলা আছে। ঠিক 94 দ্বারাই কিন্তু এই ক্ষমতা দেওয়া ছিল ওসিদেরকে, ফৌজদারি কার্যবিধির 94-এ যে কোনো দলিল পত্র এগুলোর জন্য হাজির করার জন্য নোটিশ দেওয়ার ক্ষমতা 94-এ। আর 160-এ এসে আমরা কি পাইলাম? 160-এ আমরা পাইলাম যে সাক্ষীদেরকে ডেকে আনার ক্ষমতা। 161 সাক্ষীদের কাছে যান বা সাক্ষীদের ডেকে আনেন, তাদেরকে কিভাবে জিজ্ঞাসাবাদ করবেন 161-তে বলা আছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের স্বাক্ষর নিবেন কি নিবেন না এটা বলা আছে 162-র 1-এ, না করা আছে, স্বাক্ষর দেওয়া যাবে না। 162-র 2-এ আবার বলা আছে নেওয়া যাবে না, এটা দুইটা ক্ষেত্রের জন্য প্রযোজ্য না। এক, মৃত্যুকালীন জবানবন্দি। দ্বিতীয়ত, পুলিশের কাছে প্রস্তুতকৃত কোনো লিপিতে স্বাক্ষরের ক্ষেত্রে এটা প্রযোজ্য না। তার মানে জব্দ তালিকা বলেন, মৃত্যুকালীন জবানবন্দি বলেন, ওইগুলোতে সই দেওয়া যাবে বা সই নেওয়া
যাবে। 163 সাক্ষী যদি সাক্ষ্য দিতে না চায় তাকে জোর করা যাবে না, বাধ্য করা যাবে না। আবার কেউ যদি সাক্ষ্য দিতে চায় তাকে আপনি বাধাও দিতে পারবেন না। বোঝা গেছে? এটা হলো 163। 163 ভয়ভীতি দেখানো যাবে না। এখন মনে করেন অনেক অনেক আসামি আছে না, স্বীকারোক্তি দিতে চায়, স্বীকারোক্তি দিতে চায়। তখন এই যে আসামি যে স্বীকারোক্তি দিতে চায়, আবার মনে করেন কিছু গুরুত্বপূর্ণ সাক্ষী আছে, তাদের জবানবন্দি রেকর্ড করা প্রয়োজন। এখন এটা ম্যাজিস্ট্রেট রেকর্ড করবে না পুলিশ করবে? এটা ম্যাজিস্ট্রেট রেকর্ড করবে। এটা 164 দ্বারা ক্ষমতা দেওয়া আছে। শুধুমাত্র স্বীকারোক্তি না, গুরুত্বপূর্ণ সাক্ষীর জবানবন্দির রেকর্ডের ক্ষমতাও 164-তে বলা আছে। নারী শিশু মামলায় দেখবেন বলা থাকে না যে 22 দ্বারা 22 দ্বারা। আর সাধারণ মামলার ক্ষেত্রে হচ্ছে কয় দ্বারা? 164 দ্বারা। এই 164 দ্বারাই আসামির স্বীকারোক্তিও হইতে পারে, আবার গুরুত্বপূর্ণ সাক্ষীর জবানবন্দিও কিন্তু হতে পারে। যেমন ধরেন হাদি হত্যাকাণ্ডের মামলা হয়েছে না, 302 দ্বারায় মামলা হয়েছে কিনা হাতি হত্যাকাণ্ডের? এখন ওই রিক্সাওয়ালা গুরুত্বপূর্ণ সাক্ষী না, যার রিক্সাতে যাচ্ছিল? গুরুত্বপূর্ণ সাক্ষী কিনা রিক্সাওয়ালা? তার পাশে যে আরেকজন বন্ধু ছিল, সে গুরুত্বপূর্ণ সাক্ষী না? গুরুত্বপূর্ণ সাক্ষী কিন্তু। এখন যদি তদন্তকারী কর্মকর্তা এক্ষেত্রে কি করছে আমি জানি না, তিনি যদি বুদ্ধিমান লোক হয়ে থাকেন তাহলে ঘটনার পর পরে ওদের জবানবন্দি তিনি তো রেকর্ড করবেনই, পাশাপাশি 164 দ্বারাই সাক্ষীদের জবানবন্দি দ্রুত নিয়ে নিতে হবে। কারণ এই ধরনের সাক্ষী ভবিষ্যতে না পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। বুঝছেন কি বিষয়টা? এই যখন আপনার যারা এএসআই আছেন, যখন মামলা তদন্ত করবেন, যদি গুরুত্বপূর্ণ কোনো সাক্ষী থাকে আপনার, যে একটা লোক বিদেশ যেতে পারে, কিংবা মনে করেন বেশি দিন আয়ু নাই, মরে যেতে পারে কিন্তু বুড়া হয়ে গেছে, এরকম হইতে পারে, মনে করেন ওই যে সাক্ষ্য আইনের যে 32-33 আছে ওইটার মতো আর কি, তখন তাদের জবানবন্দিটা ম্যাজিস্ট্রেট কর্তৃক আগে নিয়ে নিতে হয়, তাহলে জিনিসটা গুরুত্ব বহন করে। আমরা বুঝলাম। 165 হলো থানা এলাকার ভিতর যে আপনি তল্লাশিগুলো করতে পারেন ক্ষমতা, এই ক্ষমতা। আর 166 হলো ভিন্ন থানা এলাকায় যদি তল্লাশির প্রয়োজন হয়, প্রথমে বলছে যে তাদের মাধ্যমে তল্লাশি করতে পারবেন, পরে আবার বলতেছে 166 ধারাতেই যদি মনে করেন যে দ্রুত গেলে আপনার ভালো হবে, তাহলে আপনি সরাসরি যান, গিয়ে আপনি অপারেশন করে ওইখান থেকে মালামাল উদ্ধার করে নিয়ে আসেন। 167, সরি 166 যেটা বলা আছে। 167, 167 এখানে ভিতরে কিন্তু পরিবর্তন আনা হয়েছে, দেখবেন 167 এই 2 ক নামে যুক্ত করা হয়েছে, ভিতরে উপধারা যুক্ত করা হয়েছে, একের ভিতরে আপনার কিছু কারেকশন আনছে, এরকম কিন্তু এখানে বেশ কিছু বিষয় এখানে বর্ণনা করা হয়েছে। 167 হলো আমাদের রিমান্ড, পুলিশ হেফাজতে রিমান্ডের কথা বলা আছে। এবং এর পাশাপাশি একটা মামলা তদন্ত করে যদি 120 দিনের ভিতরেও কোনো রিপোর্ট আদালতে না যায়, তখন আদালত দেখা গেছে যে আপনার মার্ডার মামলার আসামি পর্যন্ত জামিন দিয়ে দিতে পারেন। তবে এই 120 দিনের মধ্যে রিপোর্ট না যাওয়ার ক্ষেত্রে চোর বা ডাকাত যারা আছে এরা সুবিধাটা পাবেন না। চোরদের জন্য, ডাকাতদের জন্য এই সুবিধাটা থাকতেছে না। ক্লিয়ার? এটা হলো 167। 167 ক এখানে বলা আছে শোন অ্যারেস্ট। শোন অ্যারেস্ট মানে একজন ব্যক্তি একটা মামলায় অ্যারেস্ট হয়েছে, তার নামে যদি আরো অধিক মামলা থাকে সেই মামলাগুলোতে তারা গ্রেফতার করতে হবে না। এখন ওই মামলাগুলোর আয়োরা জাস্ট খেলে আবেদন দিবে যে আমার মামলাও সেই আসামি, তাকে আমার মামলাতে গ্রেফতার দেখানো হোক। অর্থাৎ কোনো আসামিকে কোনো মামলায় গ্রেফতার দেখানোর জন্য আবেদন করা হয়, সেই আবেদন যখন মঞ্জুর করা হয়, অর্থাৎ তাকে ওই মামলায় গ্রেফতার মঞ্জুর করা হয়, সেটার নামে হলো শোন অ্যারেস্ট। এটা আগে প্রচলিত ছিল কিন্তু ধারা ছিল না, এবারে সংশোধনের মাধ্যমে 167 ক নামে একটা ধারা যুক্ত করছে। আপনাদের এখানে একটা জায়গায় সংক্ষিপ্ত করা হয়ে গেছে বেশি, যে জায়গাটা আলোচনা করা হয়নি সেটা হলো 46 ক খ গ ঘ উম, যেটা আমরা শুধুমাত্র বলে পার পেয়ে গেছি। এখানে একটু জানা দরকার যে কি কি বিষয়গুলো আমাদের 25 সালে এখানে সংশোধনীতে আনা হয়েছে এবং এগুলো গুরুত্বপূর্ণ কতটুক। যদি আপনি ক দেখেন 46 ক, 46 কতে এখানে বলা আছে গ্রেপ্তারের প্রক্রিয়া এবং কর্মকর্তার এখানে কর্তব্যের কথা বলা আছে। কি কর্তব্য জানেন? আপনার স্মারকলিপি তৈরি করা লাগবে গ্রেপ্তারের যে পুরো হিস্ট্রিটা। তো এখানে 46 কতে পাবেন আপনার স্মারকলিপি, নেম প্লেট আপনার রাখবেন, দৃশ্যমান বোঝায় রাখবেন, ইত্যাদি ইত্যাদি এগুলো কথা বলা আছে। তারপর আপনার হচ্ছে যে আঙ্গুলের ছাপের ছবি নেবেন, আঙ্গুলের ছাপ নেবেন ওই ব্যক্তির,
বাড়ি ছাড়া যদি অন্য জায়গা থেকে গ্রেপ্তার করেন তার আত্মীয় স্বজনরা জানাবেন, অথবা সেই ব্যক্তি যার কথা বলে তারা আপনি জানাবেন 12 ঘন্টার ভিতরে, এটা আপনার নিশ্চিত করতে হবে। সেই ব্যক্তি আহত হলে চিকিৎসা দিতে হবে, ইত্যাদি ইত্যাদি 46 খতে বলা আছে। 46 খতে বলা আছে এই সংক্রান্ত একটা রেজিস্টার থাকবে প্রত্যেক থানায়। এই রেজিস্টারে এই বিষয়গুলো আপনার এন্ট্রি হবে এবং সেটা ডায়েরিভুক্ত হবে। এটার জন্য কিন্তু মনে করেন যে আপনার তার যদি পরিবারের কোনো লোকজন থানায় আপনার এগুলো জানতে আসে, তাদেরকে পরিপূর্ণ তথ্য কিন্তু আপনার দিতে হবে। তারপর 46 গ এখানে বলা আছে যে এইসব রেজিস্টার মেনটেন করার জন্য প্রত্যেক থানায় মিনিমাম একজন করে এএসআই এর পদ থাকবে, অফিসার মিনিমাম। আর যার কারণে কিন্তু ওই যে 4000 এএসআই এর পদ কিন্তু সৃষ্টি হয়েছে এই আইন সংশোধন হওয়ার পরে। এএসআই এর কথা স্পষ্টভাবে বলা আছে এখানে, কিন্তু মিনিমাম এএসআই বলছে, এখানে এসআইও দিতে পারেন, ইন্সপেক্টর দিতে পারেন, কোনো সমস্যা নাই। তারপরে আপনাদের বলা আছে যে ওইখানে যে এগুলো আবার ওই যে বোর্ড করা থাকে না, বোর্ডের মাধ্যমে, ডিজিটাল বোর্ডের মাধ্যমে কিন্তু পুলিশ সুপারের কার্যালয় সহ থানাসমূহ বা মেট্রোপলিটন এলাকার ক্ষেত্রে ডিসি অফিস বা ধরেন আপনার ওই পুলিশ কমিশনার অফিসে তথ্যগুলো থাকবে যে কারা কারা গ্রেপ্তার হচ্ছে। তারপরে আছে যে আমাদের গ্রেপ্তারকৃত ব্যক্তির যে এই স্বাস্থ্য এবং নিরাপত্তার জন্য যিনি গ্রেপ্তার করবেন, যে ব্যক্তির হেফাজতে রাখা হবে, সেই ব্যক্তির দায়িত্ব, সেই ব্যক্তি যত্ন নেবেন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, বিশেষ করে যিনি ডিউটি অফিসার থাকেন। 46 উমো যেটা, এটা হলো আমাদের বলছে যে যদি কেউ চিকিৎসা আহত হয়, মানে ধস্তাধস্তি করতে গিয়ে, গ্রেপ্তার করতে গিয়ে বা গ্রেপ্তার করে রাখছে এই সময়ও যদি সে অসুস্থ হয়ে যায়, তবে চিকিৎসার যে বিষয়টা এইখানে আপনার বলছে রেজিস্টার্ড চিকিৎসক বা সরকারি যে চিকিৎসক আছে তার মাধ্যমে চিকিৎসাটা করতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট। এবং যদি মনে করেন যে আপনার নারী হয়, নারীদের ক্ষেত্রে নারী চিকিৎসক বা নারী অ্যাটেন্ডেন্সের মাধ্যমেও আপনার এখানে কি করতে হবে, চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এখন মনে করেন গ্রেপ্তার করছেন, 61 ধারায় বলা আছে না 24 ঘন্টার ভিতরে আসামি কি করতে হবে, প্রেরণ করতে হবে, এরকম কথা বলা আছে কিনা? 24 ঘন্টার ভিতরে প্রেরণ করতে হবে। এই যে 24 ঘন্টার ভিতরে আপনার প্রেরণ করতে হবে, যদি সম্ভব না হয়, আসামি এমন অসুস্থ যে দম আয়ার যা, আপনি কি অক্সিজেন সহ ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যাবেন? বলেন। 24 ঘন্টা তো পার হয়ে যাচ্ছে, তখন বলছি যে আপনার ভিডিও কলের মাধ্যমেও আসামিকে গ্রেপ্তার দেখানো যাবে, অনুমোদন নেওয়া যাবে চিকিৎসার, ম্যাজিস্ট্রেটের মাধ্যমে। দেখছেন না, এই ভিডিও কলের সিস্টেম কিন্তু এবার নতুন রাখা হয়েছে। সমনের ক্ষেত্রে কারো প্রশ্ন নেওয়া সম্ভব হবে না এখন, আমি কেউ বলি শুনেন। আপনার ভিডিও কলে দেখ, আরেকটা বিষয় বলি, এই যে আমাদের সমন জারির ক্ষেত্রে, সমন জারির ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতি, এই প্রশ্নটা কিন্তু আসতে পারে পরীক্ষায়। সমন আপনারা দেখছেন যে এক কপি দিয়ে আরেক কপিতে সিগনেচারের বিষয়, তারপরে হচ্ছে যে আপনার ডাকযোগে প্রেরণ, নতুন যে নিয়মটা যুক্ত হয়েছে, নতুন নিয়ম, নতুন যে নিয়মটা যুক্ত হয়েছে এই নিয়মটা হলো ডিজিটাল ভার্সন। কিরকম? ইমেলের মাধ্যমে, ভয়েস কলের মাধ্যমে, হোয়াটসঅ্যাপে বা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমেও আপনি সমন অবগত করতে পারেন। মানে একজনের নামে সমন, সে নিচ্ছে না বা জানতেছেন না, এখন আপনি যদি তার হোয়াটসঅ্যাপে পাঠায় দেন, যদি আসামির নাম্বার জানা থাকে, আসামির যদি মেল নাম্বার জানা থাকে, যদি পাঠায় দেন এবং সেটার স্ক্রিনশট যদি আপনি সাথে রেখে দেন, এটা সমন জারির জন্য প্রমাণ হিসেবে গণ্য হবে। বোঝা গেছে? এটা কিন্তু নতুন সংস্করণ, 25 সালের সংস্করণ। ধন্যবাদ সবাইকে।